বন্ধুরা, আমার নাম সাদিয়া, বয়স প্রায় ৩০। আমার হাজবেন্ড ব্যবসার কাজে মাসে প্রায় ১৫ থেকে ২০ দিন বাইরে থাকে। এর জন্য আমি সবসময় বাসায় একা থাকতাম। আর এই সুযোগ কাজে লাগিয়ে আমার হাজবেন্ডের ছোট ভাই, মানে আমার দেবর, আমার মাঠে চাষ করল। আমার দেবরের নাম রোহান, ওর প্রায় ১৮ বছর হল। রোহান মাত্র কয়েক মাস আগে কলেজে ভর্তি হয়েছে। বন্ধুরা, একটা কথা শুনলে অবাক হবেন, রোহান বাহিরের কোনো মেয়ের সাথে কথা বলতো না, কারণ তার অনেক লজ্জা ছিল। এই রোহান লাস্টে আমার সাথে এইরকম করবে আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ঢাকার পুরনো এক বাড়ি। সেই বাড়িরই মাঝের রুমে থাকত রোহান, আর তার ঠিক পাশের রুমটাই ভাবি সাদিয়ার। রোহান এখন ২২-২৩ বছরের যুবক। তার বড় ভাই আরমান, সাদিয়ার স্বামী, সংসারের হাল ধরতে বিদেশে ব্যবসার কাজে প্রায় ৬-৮ মাস বাইরে থাকত। বাড়িটা যেন দুইজন মানুষেই টিকে ছিল, ভাবি সাদিয়া আর দেবর রোহান। কিন্তু ৩ বছর পর হঠাৎ করে এক সকালে রোহানের ফোন বেজে উঠল। সাদিয়া ভাবির গলা, রোহান, তুমি কি আজ ঢাকায় আসতে পারবে? খুব দরকার। এই গলার কাঁপনটা রোহানের বুক হিম করে দিল। রোহান শুধু বলল, ঠিক আছে ভাবি, আমি রওনা দিচ্ছি গু। ঢাকায় পৌঁছে বাসার সামনে দাঁড়াতেই রোহানের মনে অদ্ভুত একটা চাপা ভয় কাজ করল। দরজা খুলতেই ভাবি, রোহান অবাক। ভাবির চোখ লাল, মুখ শুকনো। কি হয়েছে ভাবি? রোহান দ্রুত ব্যাগ নামিয়ে বলল। সাদিয়া জোর করে হাসল, এসো, প্রথমে ভেতরে আসো। তোমাকে দেখে ভালো লাগছে গি। ঘরে ঢুকতেই সে লক্ষ্য করল, রুমের দরজায় ভাঙা তালার দাগ, ডাইনিং টেবিলে ফাইলের স্তূপ। সাদিয়া মাথা নিচু করে বলল, তোমার ভাইয়ের ব্যবসায় সমস্যা তৈরি হয়েছে রোহান, খুব বড় সমস্যা। কুশে দীর্ঘশ্বাস ফেল। আরমান বাইরে আছে, ফোনে সব বলতে পারেনি, কিন্তু কেউ কেউ এখানে এসে হুমকি দিচ্ছে টাকার জন্য গো। রোহান সামনে এগিয়ে এল, কেউ এসে হুমকি দিচ্ছে, কিন্তু আপনি আমাকে আগে বলেননি কেন? সাদিয়া চোখ নামিয়ে নরম গলায় বলল, তুমি তো দূরে ছিলে, আর তোমাকে ভাবিয়ে কি লাভ? হঠাৎ দরজায় জোরে টোকা। সাদিয়া চমকে উঠল, ওরা আবার এসেছে মনে হয়। রোহান দ্রুত দরজার কাছে গেল। বাইরে ৩ জন লোক, চেহারা দেখে বোঝা যায় এরা ভদ্রলোকের ক্যাটাগরির নয়। একজন বলল, আরমান ভাই বাসায় নেই, উনাকে বলবেন আমাদের সময়। পরের দিন সকালে রোহান বাইরে গেলে পড়শিরা অদ্ভুত দৃষ্টিতে তাকে দেখছিল। কেউ কেউ ফিসফিস করছে, এখন আবার ছেলে এসে উঠেছে, কি যে হচ্ছে ওদের বাসায়? ভাবি দেবর একাই তো থাকে, ছেলেটা কেন হঠাৎ এলো? মানুষের কথায় রোহানের গায়ে আগুন লেগে গেল। সে জানে শুধু ব্যবসার সমস্যা নয়, ভাবির সম্মান রক্ষাও তার দায়িত্ব হয়ে গেছে। পরদিন সকালে সাদিয়া বাজারে গিয়েছিল। রোহান ঘর পরিষ্কার করতে গিয়ে সাদিয়ার ড্রেসিং টেবিলের নিচে একটা নীল রঙের মোটা ফাইল দেখতে পেল। ভেতরে ৫-০ লক্ষ টাকার দেনার নথি। রোহান বলল, ভাবি, আপনি এত বড় চাপের মধ্যে ছিলেন, আমাকে কেন বলেননি? সাদিয়া দুপা পিছিয়ে গিয়ে দেয়ালে হেলান দিল। রোহান, তুমি কি মনে করো আমি চাই তোমার মতো একটা ছেলের উপর এত বোঝা চাপাতে? দুপুরের দিকে আবার দরজায় জোরে ধাক্কা। আগের ৩ জন লোক দাঁড়ানো। একজন বাঁকা হেসে যোগ করল, শুনো, তোমার ভাবিকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা টাকা নিয়ে। বাক্যের শেষ লাইনটা ইচ্ছা করেই জোরে বলা হলো যেন সাদিয়া শুনতে পায়। রোহানের রক্ত গরম হয়ে উঠল, কলার ধরে টেনে কাছে নিল। লোকটা কানে কানে বলল, বুঝতেছি তুমি ভাবিকে খুব প্রোটেক্ট করো, তাই না? পড়শিরা তো অনেক গল্প করছে গি। সন্ধ্যায় রোহান নিচে দোকানে পানি আনতে গিয়েছিল। তখন ২ জন পড়শি মহিলা খুব স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছিল, তুমি দেখেছ আবার দেবর এসে উঠেছে গি? হ্যাঁ, ভাই তো বাইরে থাকে, এখন আবার ২ জন একসাথে। জানি না কিসের নাটক। মেয়েটা তো মেহন্তি, চুপচাপ, কিন্তু মানুষ বলাবলি তো করবেই গি। রাতে খাবারের পর সাদিয়া রান্নাঘর থেকে কান্নার শব্দ শোনা গেল। আজ আবার পড়শিরা বাজে কথা বলেছে, কেউ কেউ বলছে ২ জন একা বাড়িতে থাকলে তো সন্দেহ হবেই। রোহান বলল, তাহলে আমি কি চলে যাই? সাদিয়া চমকে উঠল, না, তুমি গেলে আমি একা পড়ে যাব। রোহান বলল, ভাবি, আমি কোথাও যাচ্ছি না, যতদিন আপনার ভাই বাইরে আমি আছি গু। পরদিন সকালে রোহান দেনা পাওনার পুরো সত্য খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। সে বুঝল ভাইয়ের কিছু কাগজ অসম্পূর্ণ বা সই জাল করা। সে ভাইয়ের অফিসে গিয়ে জানতে পারে আরমানের একটা পার্টনার ছিল রিজবি, সে খুবই সন্দেহজনক লোক। সিনিয়র কর্মচারী বলল, ওর সাথে কেউ যোগাযোগ করে না, ও এখন বড় দাগের লোকের সাথে ঘোরে। সন্ধ্যায় রোহান ফিরতে না ফিরতেই সাদিয়া দৌড়ে এল, রোহান, এসে দেখো, ডাইনিং টেবিলে একটা খাম, তাতে লেখা কি লাস্ট ওয়ার্নিং গু। ভেতরে সাদিয়ার বাজার থেকে ফেরার একটি ছবি আর হাতে লেখা নোট,
টাকা না দিলে পরের ছবি আরও কাছ থেকে হবে। সাদিয়া কাঁপতে কাঁপতে বলল, এরা আমাদের ফলো করছে গিয়ে। রোহান বলল, ভাবি আপনি ভয় পাবেন না, আমি আর ভয় পাই না। যারা আপনাকে হুমকি দেয় তাদের জায়গা পুলিশ কেসে। সাদিয়া ধীরে বলল, মানুষ কি বিশ্বাস করবে? এরা তো এখন বলছে দেবর কেন ভাবির জন্য এত করে। রোহান থেমে বলল, কারণ আপনি আমার ভাবি, আর আপনার সম্মান আমার দায়িত্ব। রাত 1টায় রোহান বসে আছে। সে 3টি সিদ্ধান্ত নিল। রিজবিকে খুঁজে বের করবে, হুমকি দেওয়া দলের কাউকে দেখলে রেকর্ড করবে, এবং জালিয়াতি খুঁজে বের করবে। সাদিয়া এসে ধীরে বললেন, রোহান তুমি কি সত্যি এসবের মধ্যে জড়াবে? তোমাকে ভয় হয় কি? রোহান বলল, ভাবি ভয় তাহলে আপনাকেও হয়। আমি না থাকলে আপনি একা কিভাবে সামলাবেন? সাদিয়া চোখ নামিয়ে বললেন, ঠিক আছে, তুমি যা করছো সাবধানে করবে, আমি আছি। হঠাৎ গেটের বাইরে বড় একটা মোটরসাইকেলের শব্দ। গেট খুলতেই 3জন লোক দাঁড়িয়ে, যাদের রোহান চেনে না। একজন এগিয়ে এসে বলল, আমরা অয়ন ভাইয়ের পরিচিত। বিদেশ থেকে ফেরার আগে আমাদের হাতে কিছু দায়িত্ব দিয়ে গেছেন। ওনার কিছু জিনিস তোমার কাছে দিতে বলা হয়েছে গি। লোকটি কালো ব্যাগটা রোহানের দিকে এগিয়ে ধরতেই তার হাত কেঁপে উঠল। ব্যাগটা ভারী, অদ্ভুতভাবে ভারী। একজন ধীরে ধীরে বলল, এটা খুলে দেখো, তবে সাবধানে। অয়ন ভাই বলেছেন এটা রোহানই আগে খুলবে, অন্য কেউ নয়। লোকগুলো চলে গেলে রোহান ব্যাগটা ধরে বসার ঘরে এল। কাপা হাতে চেইন খুল। ভেতরে একটি মোটা ডায়েরি, একটি পেনড্রাইভ আর একটি মোড়ানো খাম। রোহান প্রথমে খামটা খুল। ভেতরে ভাইয়ের হাতের লেখা একটি চিঠি। চিঠির প্রথম লাইনটা দেখে তার বুকটা হঠাৎ থেমে গেল। রোহান, যদি তুমি এটা পড়ছো তাহলে বুঝবে আমার জীবনে খুব বড় একটা ঝড় আসতে চলেছে। রোহান, যদি তুমি এটা পড়ছো তাহলে বুঝবে আমার জীবনে খুব বড় একটা ঝড় আসতে চলেছে। এই ব্যাগটি হলো সেই ঝড়ের কেন্দ্র। আমার পার্টনার রিজবি আমাকে এমন এক ফাঁদে ফেলেছে যে আমি সেখান থেকে বের হতে পারছি না। ব্যবসার সব টাকা সে সরিয়ে নিয়েছে এবং উল্টো আমার নামেই 5 লক্ষ টাকার দেনা দেখিয়েছে। যারা তোমাদের হুমকি দিচ্ছে তারাও রিজবির লোক। কিন্তু এই দেনা আসল নয়। আমি যখন বুঝতে পারলাম যে আমি ফেঁসে গেছি, তখন রিজবি আমার জীবন নিয়েও হুমকি দিতে শুরু করে। বিদেশে আসাও আমার নিজের ইচ্ছে ছিল না, সেটাই ছিল বাঁচার একমাত্র পথ। আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য লুকানোর জন্য এই ডায়েরি আর পেনড্রাইভ তৈরি করেছি। এই পেনড্রাইভের ভেতরে সেই জালিয়াতির প্রমাণ আছে যা রিজবিকে জেলে পাঠাবে। কিন্তু এটা এনক্রিপ্টেড, গুপ্তাক্ষরে লেখা। এর পাসওয়ার্ড আমার ডায়েরির একটা বিশেষ পৃষ্ঠায় লুকানো আছে। ডায়েরির 2-5 নম্বর পৃষ্ঠায় একটি তারিখ আর একটা ফোন নম্বর আছে। তারিখটি হলো পাসওয়ার্ডের প্রথম অংশ, আর নম্বরটি হলো দ্বিতীয় অংশ। রোহান, আমার ভয় হচ্ছে, সবচেয়ে বড় ভয়টা অন্য জায়গায়। রিজবি জানে যে সাদিয়া আমার জীবনের সবচেয়ে দুর্বল জায়গা। সে হয়তো সাদিয়াকে ব্যবহার করে আমার উপর চাপ দিতে চাইবে। তোমাকে আমি সাদিয়ার কাছে যাওয়ার আগে সাবধান করেছিলাম, তুমি যেন কোনোভাবেই এই বাড়ির দায়িত্ব না নাও। কারণ আমি জানতাম তোমার ভাবিকে নিয়ে নোংরা কথা উঠবে। কিন্তু তুমি এখন আমার অনুপস্থিতিতে যা করছো তার জন্য আমি গর্বিত। তুমি সাদিয়াকে বিশ্বাস করবে। সে হয়তো অনেক কিছু লুকিয়ে গেছে, কিন্তু তার উদ্দেশ্য খারাপ নয়। সে শুধু আমাকে রক্ষা করতে চেয়েছিল। তোমাকে আমার শেষ অনুরোধ, সাদিয়াকে সব সত্যি বলবে না, অন্তত যতক্ষণ না রিজবি ধরা পড়ছে। সে খুব ভেঙে পড়বে। শুধু তাকে এইটুকু বলো যে তার পাশে একজন আছে যে সব সামলে নেবে। আর আমার ব্যক্তিগত জীবনের কিছু গোপন কথা আছে এই ডায়েরিতে। সেটা আমার অনুপস্থিতিতে তোমাকে জানতে হবে। এই চিঠিটা পড়ার পর তুমি আর একা নও। আমি জানি তুমি আমার থেকেও বেশি সাহসী। সাবধানে থেকো, তোমার ভাই আরমান। চিঠিটা পড়ার পর রোহান কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। তার হাত কাঁপছিল না, বরং মনে হচ্ছিল ভেতরটা যেন স্থির হয়ে গেছে। 5 লক্ষ টাকার দেনা আসল নয়, এই তথ্যটি তাকে কিছুটা সাহস জোগাল। সে তাড়াতাড়ি ডায়েরিটা খুল। 2-5 নম্বর পৃষ্ঠায় পৌঁছানোর পর দেখতে পেল একটি তারিখ, 1708-2015 এবং একটি ফোন নম্বর। রোহান ফোন নম্বরটি লিখে রাখল। ঠিক তখনই সাদিয়ার দরজা খুলে গেল। তিনি খুব ভয় পেয়ে রোহানের দিকে এগিয়ে এলেন। কে এসেছিল? ওরা কি আবার কিছু বলল? ব্যাগটা কিসের? রোহান চিঠি আর ডায়েরিটা দ্রুত ব্যাগে ঢুকিয়ে চেইন লাগাল। সে সাদিয়ার হাত ধরল। ভাবি, চিন্তা করবেন না। এটা ভাইজা বিদেশ থেকে পাঠিয়েছেন। ভেতরে কিছু দরকারি কাগজ আছে। এটা প্রমাণ যে দেনার ব্যাপারটা ভাইজা জানেন এবং তিনি সমাধান করার চেষ্টা করছেন। সাদিয়া তার চোখে একরাশ জিজ্ঞাসা নিয়ে তাকালেন।
রোহান তাকে অভয় দিয়ে বলল, এখন আপনার ভয় পাওয়ার কিছু নেই। আমি আজ রাতে এই কাগজগুলো দেখব। আপনি নিশ্চিন্তে ঘুমান। সাদিয়া যেন কিছুটা শান্ত হলেন। তিনি মাথা নেড়ে ধীরে ধীরে তার ঘরে ফিরে গেলেন। রোহান এখন জানত তার সামনে কঠিন পথ। কেবল রিজবি নয়, তার বড় ভাইয়ের জীবনের ব্যক্তিগত গোপন কথা কী ছিল সেটাও তাকে জানতে হবে। সে ডায়েরির বাকি পৃষ্ঠাগুলো উল্টাতে শুরু করল। প্রথম থেকেই মনে হলো যেন আরমান তার মনের কথাগুলো লিখে গেছেন। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে রোহান একটি পৃষ্ঠায় এসে থমকে গেল, যেখানে আরমান লিখেছিলেন, সাদিয়া আমার সবকিছু, কিন্তু আমার প্রথম স্ত্রী। আমি এখনও তাকে ভুলতে পারিনি। সে আমাকে ছেড়ে যাওয়ার পর আমি খুব একা হয়ে গিয়েছিলাম। সাদিয়া আমাকে সেই কষ্ট ভুলিয়ে দিয়েছে। সে আমার জীবনে শান্তি এনেছে। রোহান হতবাক হয়ে গেল। আরমানের প্রথম স্ত্রী সাদিয়া কি এ কথা জানত? রোহানের মনে পড়ল সাদিয়া প্রায় রাতে একা কাঁদতেন। তবে কি শুধু হিনের চাপ নয়, এই গোপন কথাও তাকে কষ্ট দিত? ডায়েরির আরও কয়েক পাতা উল্টাতেই রোহান একটা অন্যরকম লেখা পেল। আরমান সেখানে লিখছেন, আমি রোহানকে ভালোবাসি, কিন্তু আমি জানি তার মনের একটা অংশ এখনও সাদিয়ার প্রতি অন্যরকম অনুভব করে। এটা আমার ভুল। আমি এই ব্যাপারটা বুঝতে পারতাম, তাই আমি চেষ্টা করতাম রোহানকে দূরে রাখতে। রিজবি যখন আমার উপর চাপ দিচ্ছিল, তখন আমার সবচেয়ে বড় ভয় ছিল রোহান আর সাদিয়ার সম্পর্কের পরিণতি নিয়ে। রোহানের বুক ধক করে উঠল। তার দেবর হওয়ার প্রথম দিকের অনুভূতি লাজুকতা। সে যে সাদিয়ার প্রতি দুর্বল ছিল সে কথা ভাই বুঝতে পেরেছিলেন। রোহান গভীর শ্বাস নিল। সে বুঝতে পারল তার ভাই তাকে দোষারোপ করেননি, বরং তাকে বিশ্বাস করেছেন এবং সাদিয়ার দেখভাল করার দায়িত্ব দিয়েছেন। তাদের সম্পর্কের বিষয়ে যে কথাগুলো বাজারে উঠেছে, আরমান তা আগেই আশঙ্কা করেছিলেন। ভোর হতে তখনও দেরি। রোহান ডায়েরি আর চিঠি সরিয়ে রেখে পেনড্রাইভ নিয়ে বসল। পাসওয়ার্ড ছিল 170820। এক মুহূর্তের জন্য রোহান দ্বিধায় ভুগল। এই পেনড্রাইভ খুললে যে কেবল ব্যবসায়িক জালিয়াতির প্রমাণ পাবে তা নয়, হয়তো আরমানের জীবনের আরও কঠিন সত্য তার সামনে উন্মোচিত হবে। কিন্তু সাদিয়াকে বাঁচাতে হলে তার আর পিছিয়ে যাওয়ার পথ নেই। রোহান কম্পিউটারের ইউএসবি পোর্টে পেনড্রাইভটি ঢোকাল এবং পাসওয়ার্ড প্রবেশ করাল। সাথে সাথেই স্ক্রিনে ভেসে উঠল শত শত ফাইল। ফাইলগুলোর শিরোনাম দেখে বোঝা গেল এগুলো রিজবির সব কুকীর্তির প্রমাণ, টাকা সরানো, জাল সই করা আর আরমানকে ফাঁসানোর পরিকল্পনা। রোহান দ্রুত ফাইলগুলো একটা ক্লাউড স্টোরেজে ব্যাকআপ নিতে শুরু করল। এর মানে হলো এখন যদি কিছু হয় প্রমাণগুলো নিরাপদে থাকবে। রোহান তার পরিকল্পনা চূড়ান্ত করল। এই প্রমাণগুলো দিয়ে রিজবিকে সরাসরি পুলিশের কাছে দেওয়া। 2 পুলিশি পদক্ষেপের সময় সাদিয়া যখন চা খেতে এলেন, তখন তিনি রোহানের চোখে এক নতুন দীপ্তি দেখলেন। যেন এক রাতের মধ্যেই ছেলেটা অনেক পরিণত হয়ে গেছে। তুমি কি সারা রাত জাগলে? সাদিয়া উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন। না ভাবি, দরকারি কিছু কাগজ দেখছিলাম, রোহান শান্তভাবে উত্তর দিল। আপনার কি মনে আছে ভাইয়ার একজন সিনিয়র কর্মচারী ছিল, যিনি কাল অফিসে আমাকে রিজবির কথা বলেছিলেন? সাদিয়া কপালে ভাঁজ ফেলে বললেন, হ্যাঁ মনে আছে। সুশীল বাবু খুব ভালো মানুষ, আরমানের বিশ্বস্ত ছিলেন। রোহান জানত এই মুহূর্তে রিজবির বিরুদ্ধে পুলিশে গেলে হিতে বিপরীত হতে পারে। প্রমাণগুলো প্রথমে একজন বিশ্বস্ত, নিরপেক্ষ ব্যক্তির হাতে পৌঁছানো দরকার। সুশীল বাবু হতে পারেন সেই ব্যক্তি। রোহান সিদ্ধান্ত নিল সে আজই সুশীল বাবুর সাথে দেখা করবে। সে সাদিয়াকে বলল, ভাবি আমি বাইরে যাচ্ছি, আপনি দরজা বন্ধ করে থাকবেন এবং কারো জন্য খুলবেন না। আমার ফিরতে রাত হতে পারে। কি সাদিয়ার ভয় পাওয়া মুখ দেখে সে যোগ করল, ভয় পাবেন না, আমি শুধু ভাইয়ার অফিসের কাজে যাচ্ছি। বেলা 10টায় রোহান সুশীল বাবুর বাড়িতে পৌঁছাল। সুশীল বাবু দরজায় রোহানকে দেখে অবাক। রোহান সরাসরি বলল, সুশীল কাকু, আমি ভাইয়ার কিছু জরুরি তথ্য নিয়ে এসেছি। এটা তার জীবনের ঝুঁকি কমাতে পারে। সুশীল বাবু রোহানকে ভেতরে নিয়ে দরজা বন্ধ করলেন। রোহান তাকে পেনড্রাইভের ভেতরকার সব প্রমাণ দেখাল এবং ভাইয়ের চিঠি ও রিজবির জালিয়াতির কথা বলল। সুশীল বাবু দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানতাম কিছু একটা গণ্ডগোল চলছে। রিজবি এত তাড়াতাড়ি এত টাকার মালিক হতে পারে না। রোহান বলল, আমি পুলিশে যেতে চাই, কিন্তু আমার ভয় হচ্ছে আমি গেলে ওরা ভাবিকে একা পেয়ে কিছু করে ফেলবে।
আপনি যদি এই প্রমাণগুলো নিয়ে পুলিশকে দিয়ে সাহায্য করেন তাহলে আমি নিশ্চিত হতে পারব। সুশীল বাবু কিছুক্ষণ ভেবে বললেন, তোমার ভাই আমার কাছে বন্ধুর মতো ছিল। আমি এই দায়িত্ব নেব। তুমি চিন্তা করো না, প্রমাণ সুরক্ষিত থাকবে গি। রোহান স্বস্তি পেল। প্রমাণগুলো নিরাপদ হাতে তুলে দিয়ে সে বাড়ি ফিরছিল। কিন্তু তার মনে একটা ভয় কাজ করছিল, যদি এই লোকগুলো আগে থেকেই তার গতিবিধি অনুসরণ করে থাকে। বাড়ি ফিরতেই রোহান দেখল সাদিয়া দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তার চোখে আতঙ্ক। রোহান, তুমি কোথায় ছিলে? ওরা ওরা এসেছিল, সাদিয়া কাপা গলায় বললেন। কারা এসেছিল? রোহান দৌড়ে ভেতরে ঢুকল। সেই লোকগুলো 3 জন নয়, এবার 4 জন ছিল। তারা বলল তারা জানে তুমি পুলিশের কাছে যাচ্ছ। তারা বলল দেবরকে বলুন ভাবির ইজ্জত নিয়ে খেলা ভালো না। আরমানের সব সম্পত্তি তাদের চাই, না হলে খারাপ কিছু হবে। রোহান হতবাক। তারা সুশীল বাবুর সাথে দেখা করার কথা জানল কিভাবে? এর অর্থ তাদের উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছিল। হঠাৎ সাদিয়া রান্নাঘরের দিকে ইশারা করলেন। আর এই দেখো গু। রান্নাঘরের দেয়ালে বট করে লাল রঙে লেখা, নেক্সট টার্গেট সাদিয়া গু। রোহান প্রচণ্ড রাগে কাঁপতে শুরু করল। তারা শুধু হুমকি দিচ্ছে না, তারা সরাসরি সাদিয়ার ব্যক্তিগত সম্মানকে লক্ষ্যবস্তু করেছে। সাদিয়া কাঁদতে কাঁদতে বললেন, রোহান, ওরা আমার ক্ষতি করবে। আমি পারছি না আর। রোহান তাকে ধরে বসাল। ভাবি, আপনাকে এখনই পালাতে হবে গি। পালাপ কোথায়? রোহান তার ভাইয়ের ডায়েরি থেকে পাওয়া প্রথম স্ত্রীর কথা মনে করল। আরমান ডায়েরিতে উল্লেখ করেছিলেন প্রথম স্ত্রী তাকে ছেড়ে গেলেও তার মা, আরমানের শাশুড়ি, সাদিয়াকে খুব স্নেহ করতেন। রোহান দ্রুত একটা ঠিকানা খুঁজে বের করল। ডায়েরির শেষ পাতায় একটি পুরাতন ঠিকানা লেখা ছিল, 11 পুরান লেন, শান্তিবাগ। আন্টির বাসা। ভাবি, আরমানের প্রথম স্ত্রীর পরিবার আপনাকে ভালোবাসত। আপনাকে তাদের কাছে যেতে হবে। তারা আপনাকে রক্ষা করবে, রোহান বলল। সাদিয়া চমকে উঠলেন, প্রথম স্ত্রী? তুমি এসব কোথায় পেলে? রোহান শান্তভাবে বলল, ভাইজা চেয়েছিলেন আপনি যেন নিরাপদ থাকেন। এখন এসবের সময় নেই। আপনার কিছু প্রয়োজনীয় জিনিস নিন। আমি আপনাকে ওখান থেকে ফোনে যোগাযোগ করব। আমাকে যেতে হবে কারণ ওরা আমাকেও ফলো করছে গি। সাদিয়া আর কোনো প্রশ্ন করলেন না। তিনি বিশ্বাস করলেন। রোহান বাইক নিয়ে সাদিয়াকে সেই শান্তবাগের বাসার উদ্দেশ্যে রওনা করিয়ে দিল। সাদিয়াকে বিদায় দেওয়ার সময় রোহান শেষবারের মতো বলল, আমি খুব তাড়াতাড়ি ফিরব। আপনি সাহস হারাবেন না গি। সাদিয়া চলে গেলেন, কিন্তু রোহানের মনে তখন একটাই চিন্তা, এখন তাকে দ্রুত রিজবিকে থামানোর জন্য কিছু করতে হবে। সে জানত রিজবি এখন তার পিছনেও লোক লাগাবে। সে দ্রুত তার বাসার উল্টো দিকে হেঁটে যেতে লাগল, যেন তাদের মনোযোগ অন্যদিকে সরাতে পারে। কিন্তু ঠিক তখনই পাশের সরু গলি থেকে রিজবির একজন লোক বেরিয়ে এসে রোহানের সামনে দাঁড়াল। লোকটি রোহানকে দেখে বাঁকা হাসল। বাহ, ভাইজানকে তো বেশ চালাক ভেবেছিলাম। তুমি তো দেখছি ভাবিকে সরিয়ে প্রমাণ নিয়ে পালাচ্ছ। ওই রোহান বুঝতে পারল সব চেষ্টা বৃথা। সে এখন পুরোপুরি তাদের ফাঁদে। রিজবি কোথায়? রোহান জিজ্ঞেস করল। সে তো তার বন্ধুদের নিয়ে মজা করছে। আরমান ভাইয়ের সব সম্পত্তি তার হাতে আসছে, আনন্দ তো হবেই, লোকটি বলল। রোহান নিজেকে শান্ত রাখল। তার মনে পড়ে গেল তার ভাইয়ের ডায়েরিতে লেখা ছিল, যদি তুমি ধরা পড়ো তাহলে দেরি না করে সেই লোকটার ফোন নম্বরে কল করবে। সেই ফোন নম্বরটি ছিল আরমানের একজন বিশ্বস্ত বন্ধুর। রোহান পকেট থেকে ডায়েরি থেকে টুকে রাখা নম্বরটি বের করতে যাবে, ঠিক তখনই লোকটি তার হাত চেপে ধরল। ওই দিকে কি দেখছিস? আর কোনো চালাকি নয় গে। রোহান দ্রুত পকেট থেকে একটা পুরনো চাবি বের করে লোকটির চোখে সজোরে আঘাত করল। লোকটি যন্ত্রণায় চোখ চেপে ধরতেই রোহান দ্রুত ছুটে পালাতে শুরু করল। সে জানে এই লোকটা একা নয়। রোহান এখন দৌড়াচ্ছে। তাকে যত দ্রুত সম্ভব সেই বিশ্বস্ত বন্ধুর কাছে পৌঁছাতে হবে এবং সুশীল বাবু যেন প্রমাণ নিয়ে পুলিশে যেতে পারে তা নিশ্চিত করতে হবে। তার পেছনে সেই লোকটি তখনও চিৎকার করছে। অন্ধকার গলির মুখে রোহান হঠাৎ থমকে দাঁড়াল। তার সামনে রিজবি নিজেই দাঁড়িয়ে, মুখে বিজয়ের হাসি। এত তাড়াহুড়ো কিসের, ছোট ভাই? তোমার ভাবি কোথায়? তুমি কি ভাবছিলে আমাকে ফাঁকি দেওয়া এত সহজ? রোহান এখন একা, রিজবি এবং তার দলবল দ্বারা পরিবেষ্টিত। লড়াই এখন কেবল দেনা পাওনার নয়, বাঁচামরার। রিজবি সামনে দাঁড়িয়ে হাসছে। তার মুখে বিজয়ের হাসি। পেছনে তার আরও 3 জন লোক।
রোহান বুঝতে পারল এটা শুধু হুমকি নয়, এটা তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। এত তাড়াহুড়ো কিসের? ছোট ভাই রিজবি এগিয়ে এল। তোমার ভাবি কোথায়? তুমি কি ভাবছিলে আমাকে ফাঁকি দেওয়া এত সহজ? তোমার ভাই একটা ভুল করেছে, তোমাকে বিশ্বাস করে। রোহান দাঁত কিডমিট করে বলল, বিশ্বাস করেনি, দায়িত্ব দিয়েছে। আর তোমার মতো চোরের শেষ পরিণতি কি হয় সেটা দেখবে গু। রিজবি হেসে উঠল। চোর? আমি তো শুধু ব্যবসা সামলাচ্ছি। আরমান তো জানত সে এই চাপ নিতে পারবে না। যা হোক, এখন প্রমাণগুলো কোথায়? তুমি সুশীলকে দিয়েছ, তাই না? ভেবেছ পুলিশকে জানাবে? হা হা, তার আগে তোমরা দুজনই শেষ হবে গে। রিজবি তার লোকদের ইশারা করল। দুজন লোক দ্রুত রোহানের দুপাশ থেকে জাপটে ধরল। রোহান নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু তারা ছিল শক্তিশালী। ফোনটা কোথায়? রিজবি চিৎকার করল। রোহান মনে মনে ভাবল, ডায়েরি থেকে টুকে রাখা ফোন নম্বরটা। এটা এখন তার শেষ ভরসা। একজন লোক রোহানের পকেটে হাত দিতেই রোহান সমস্ত শক্তি দিয়ে লোকটির পেটে লাথি মারল। লোকটি যন্ত্রণায় কুকড়ে গিয়ে একটু আলগা হতেই রোহান তার শার্টের পকেট থেকে ফোনটা বের করল। দ্রুত হাতে আরমানের সেই বিশ্বস্ত বন্ধুর নম্বরটা ডায়াল করল এবং ফোনটা স্পিকারে দিয়ে দিল। রিজবি চিৎকার করে উঠল, আরে ধর, ওর ফোন কেড়ে নে। লোকগুলো আবার তাকে চেপে ধরল। তাদের ধস্তাধস্তির মধ্যে রোহান হাঁপাতে হাঁপাতে ফোনে জোরে চিৎকার করল, তারকদা, আমি রোহান। রিজবি আর তার লোকরা আমাকে ধরেছে। আমি এখন পুরনো গলি, সায়দাবাদ ব্রিজের নিচে। সুশীল কাকুর কাছে প্রমাণ আছে। সাদিয়াকে সেভ করতে হবে। এক লোক প্রচণ্ড জোরে রোহানের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মারল। ফোনটা ভেঙে চুরমার হয়ে গেল। রিজবি ক্রোধে রোহানের গালে সজোরে চড় মারল। ফাজিল, কার কাছে ফোন করেছিস? তারক? তারক তো বিদেশে। না, সে বিদেশ থেকে ফিরেছে। তোমার দিন শেষ, রোহান রক্তমাখা মুখে বলল। লোকগুলো রোহানকে মারতে শুরু করল। রোহান নিজেকে বাঁচাতে পারছিল না। সে বুঝতে পারল মারামারি করে পালানো অসম্ভব। হঠাৎ সে খেয়াল করল রিজবি নিজে কিছুটা দূরে দাঁড়িয়ে তার লোকদের নির্দেশ দিচ্ছে। রোহান শেষবারের মতো বাঁচার চেষ্টা করল। সে মাটিতে পড়ে থাকা ভাঙা কাচের বোতলের একটা অংশ হাতে নিল এবং কাছাকাছি থাকা লোকটির হাতে সজোরে আঘাত করল। লোকটি চিৎকার করে হাত চেপে ধরতেই রোহান দ্রুত একটা সরু, অন্ধকার গলির দিকে দৌড়ে পালাল। পিছন থেকে রিজবির গলা শোনা গেল, ধর ওকে, যেভাবেই হোক ধর। রোহান তখন ছুটছে। তার মাথা ঘুরছে, হাতে আঘাত লেগে রক্ত ঝরছে, কিন্তু সে থামল না। সে জানে এই মুহূর্তে ধরা পড়লে সব শেষ। সে দ্রুত পরিচিত গলি পেরিয়ে একটি পরিত্যক্ত গুদামের মধ্যে ঢুকে অন্ধকারে গা ঢাকা দিল। তার শ্বাসপ্রশ্বাস দ্রুত চলছে, কিন্তু কানে বাজছে তারকদার নাম ধরে করা শেষ চিৎকারটা। সে আশা করল তারকদা ঠিকই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই গল্পটা আজকের মতো এখানেই শেষ করছি। এরপরে এই গল্পে কি হয়েছিল সেটা দেখার জন্য এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।